রাজ্যে করে জুডিশিয়াল কমিশন, সম্ভবত জুডিশিয়াল কমিশন গড়ছে রাজ্য। জুডিশিয়াল কমিশন গড়ার কথা জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আরজিকর মামলা ছাড়লেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগেই ইঙ্গিত ছিল আরজিকরে কি এবার জুডিশিয়াল কমিশন, সম্ভবত তাই জুডিশিয়াল কমিশন গড়ছে রাজ্য। জুডিশিয়াল কমিশন গড়ার কথা জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আরজিকর মামলা ছাড়লেন তিনি, আগে ইঙ্গিত দিয়েছিলেন এটা শুভেন্দু অধিকারী। নারী নির্যাতনের অভিযোগে কমিশন গড়ে তদন্ত হবে। আর এবার আরজিকর, যা রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিল, সেই আরজিকরের ঘটনায় কি এবার জুডিশিয়াল কমিশন? বিস্তারিত জানার চেষ্টা করি, কথা বলবো। অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, জুডিশিয়াল কমিশন গঠন করার একটা ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, তাহলে সেই মতোই কি এবার কমিশন গড়ে তদন্ত হবে? দেখো, আজকে 13 নম্বর আদালত কক্ষে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে যখন এই মামলার শুনানি হয়, তখন প্রিজাইডিং জজ বিচারপতি মান্থা তিনি জানান সম্ভবত রাজ্য সরকার এই আরজিকর ঘটনা নিয়ে জুডিশিয়াল কমিশন গড়তে চলেছে, অর্থাৎ বিচার বিভাগীয় কমিশন তৈরি করে বিষয়টার একটা ফ্যাক্ট ফাইন্ড হয়তো করতে চেয়েছে। এবং এই মন্তব্য করার মধ্যেই বিষয়টি আটকে থাকেনি এবং মামলাটি যখন ডিভিশন বেঞ্চ রিলিজ করে বা ছেড়ে দেয়, তার কারণ হিসেবেও পর্যবেক্ষণে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে। এক, যে ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে এই মুহূর্তে, কারণ এই আরজি করে পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে বা ডেনোভো ইনভেস্টিগেশন চাওয়া হয়েছে, 14ই অগস্ট 2024 থেকে সিবিআই যেদিন থেকে তদন্তভার হাতে নিয়েছে, সেদিন থেকে নতুন করে আরেকবার তদন্ত বা পুনরায় তদন্ত করা যেটা বলা হয়, সেই তদন্ত চাওয়া হয়েছে। এবং তার দুটো কারণ উল্লেখ করা হয়েছিল। দুটো আজকে তাদের পরিবারের তরফে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান 3বার বেডশিট প্লেস অফ অকারেন্সে চেঞ্জ হয়েছে। আর দ্বিতীয়, ওই প্লেস অফ অকারেন্সের মধ্যে 64 জনের উপস্থিতি রয়েছে এবং যদি ঠিকঠাক ইনভেস্টিগেশন হয়, যে প্লেস অফ অকারেন্সে যেভাবে বডি রিকভার হয়েছে, তাতে কখনোই একজনের পক্ষে এই ক্রাইম করা সম্ভব নয়। কিন্তু সিবিআই যে চার্জশিট এবং যে বিচার হয়েছে, সেখানে গণধর্ষণের অভিযোগটুকু পর্যন্ত নেই, সেখানে ধর্ষণ এবং খুনের ঘটনা বলা হয়েছে। কাজেই একজন নয়, তারা মনে করছে একাধিক ব্যক্তি উপস্থিত রয়েছে, যেটা প্রথম থেকেই পরিবার দাবি করছিল। এর পাল্টা যুক্তি দিতে গিয়ে এর আগে হাইকোর্টে যে নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক মুখবন্ধ খামে সিবিআই রিপোর্ট দাখিল করে এজলাসে এবং সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান যে প্রায় 70টার মতো সিসিটিভি ক্যামেরা সেগুলি খতিয়ে দেখেছে সিবিআই। তার মধ্যে প্রায় 15-20টা সিসিটিভির ফুটেজ তাদের এই তদন্তের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেগুলি খতিয়ে দেখা। এছাড়াও প্রায় 14 জন বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গড়ে এই ক্রাইমটা ঘটার ক্ষেত্রে আর কোনো রকম সূত্র সেটা কি ছেড়ে রাখা হচ্ছে কিনা, সেটাও তারা খতিয়ে দেখে এবং সব দিক বিবেচনা করেই তারা দেখেছে এবং বিচার সেভাবেই হয়েছে। তবে তারা মনে করছে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, তাই আমৃত্যু কারাদণ্ড নয়, এক্ষেত্রে ফাঁসি হওয়া উচিত। তাই সিবিআই আপিল করে ফাঁসিও চেয়েছে এই আদালতে। এই জায়গাতে পরিবারের তরফে আরও একটি আবেদন রয়েছিল, যে মামলাটি প্রথমে করা হয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবং সেই আবেদনটি এই ডিভিশন বেঞ্চে পেন্ডিং ছিল, যে প্লেস অফ অকারেন্সে যেখান থেকে ওই চিকিৎসকের আরজিকরের দেহ পাওয়া যায়, সেই স্পটে পরিবার আইনজীবীর মাধ্যমে সেখানে উপস্থিত থেকে তারা ঘুরতে চেয়েছিল, দেখতে চেয়েছিল, সেটাও আজ পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এই অবস্থায় বিচারপতিরা বলেন যে সম্ভবত রাজ্য সরকার জুডিশিয়াল কমিশন গঠন করছে এই ঘটনায় এবং পাশাপাশি যে ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে মামলাটি রয়েছে, সেখানে মামলার আধিক্য রয়েছে, কারণ শুধুমাত্র ক্রিমিনাল আপিলের মামলা সেখানে শুনানি হয় না, আরও অন্যান্য বিচার্য বিষয় যুক্ত রয়েছে। এবং এই জায়গাতেই বিচারপতিরা বলেন এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আদালত এই মামলা নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করছে না, রাজ্যবাসী এই মামলাটা নিয়ে উদ্বিগ্ন। কাজেই এই মামলা দ্রুততার সঙ্গে শুনানি হওয়া প্রয়োজন, অর্থাৎ তার জন্য একটা নির্দিষ্ট বেঞ্চ, যে বেঞ্চে অ্যাভেলেবেল টাইম রয়েছে, সময় রয়েছে, মামলাগুলো যাতে গুরুত্ব সহকারে সময় দিয়ে শুনতে পারে, সেই ডিভিশন বেঞ্চে শুনানি হওয়া উচিত। তাই এই পর্যবেক্ষণ রাখার মধ্য দিয়ে মামলাটি আজ রিলিজ করা হয়েছে। মামলা ফিরে গেছে প্রধান বিচারপতির কাছে। ইতিমধ্যেই আজ অভয়ের পরিবারের তরফে তাদের আইনজীবীরা এবং অভয়ের মা এবং বাবা তারা দুজনেই এসেছিলেন আজ আদালতে। তারা চিফ জাস্টিসের সেক্রেটারিয়েট বা সচিবালয়ে তারা যান, তারা যোগাযোগ করেন, দ্রুত এই মামলা শুনানির জন্য তারা কিন্তু ফের দরবার শুরু করেছেন। তবে জুডিশিয়াল কমিশন গঠন করা, গতকাল ক্যাবিনেট প্রথম বৈঠক হয়েছে বিজেপি প্রথম সরকারের এ রাজ্যে, সেখান থেকে একটা ইঙ্গিত দিয়েছিল। অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, তিনি কি বলছেন একবার শুনবো।
মামলাটা আজকে রাজাশেখর মান্থা ছেড়ে দিয়েছেন, চিফ জাস্টিসের ঘরেই যাবে, তারপরে উনি ডিসিশন নেবেন কি হবে। যে জুডিশিয়াল কমিশনের কথা বলা হলো, আমরা সিএম এর সঙ্গে কথা বলবো, সিএম এর সঙ্গে কথা বলবো, তারপরে সেটা। আর আগে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বারুইপুরের আইসি সাসপেন্ড, বিজেপি প্রার্থীকে চর মারার দায়ে সাসপেন্ড বারুইপুর থানার আইসি সমর দে। সাসপেন্ড আরও এক পুলিশ কর্মী। ফল প্রকাশের পর গন্ডগোলে চর মারা হয় আর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, দেখো, রাজ্যে পালাবদলের পর সমস্ত রাজ্যে যেমন বিজয় উৎসব হয় তেমনই কিন্তু বারুইপুর পশ্চিমে বিজয় উৎসব হয়েছিল এবং ফল প্রকাশের পরের দিন অর্থাৎ 5 তারিখে বারুইপুর পশ্চিমের যিনি বিজেপির প্রার্থী বিশ্বজিৎ পাল তিনি মামুদপুর এলাকায় গিয়েছিলেন। অভিযোগ করা হচ্ছে এই মামুদপুর এলাকায় অশান্তির পিছনে তার উস্কানি রয়েছে, এমন অভিযোগ তার বিরুদ্ধে আনেন পুলিশ কর্মী এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে আইসি সমর দে বারুইপুর থানার এবং এএসআই যিনি রয়েছেন সুকুমার রুইদাস তাকে চড় মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেই অকথ্য ভাষায় গালিগালাজ করা এবং তাকে মারধর করে গাড়িতে বসিয়ে থানাতে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। পরের দিন বারুইপুর পুলিশ সুপারের কাছে এই বিশ্বজিৎ পাল যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন তিনি অভিযোগ দায়ের করেন এবং অবশেষে দেখা গেল যে ওকে অর্পণ, ওটা তো জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। না, এরকম কিছু এখনো খবর নেই আমাদের। বয়স হয়েছে, নট কিপিং ওয়েল। না, কোনো সিজার নেই। এইখানে বললাম তো আপনাকে একটা মামলা ছিল 2005 সালের, কিন্তু মেনলি ঝাড়খণ্ডে মামলা আছে যেখানে she was part of an armed squad and regional committee member যেটা বললাম আপনাকে। around 60। স্যার এই রাজ্যে কতদিন আগে আসে এই যেখানে এসে সেন্টার নিয়েছিল কতদিন আগে? এগুলো তো জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো। ঝাড়খণ্ডেই ছিল, ওদের সঙ্গেই অ্যাক্টিভ ছিল। অন অ্যান্ড অফ অ্যান্ড অন, মানে এখন স্কোয়াড একসঙ্গে আছে, আবার ওরা ছোট গ্রুপ করে চলে যাচ্ছে, এরকম আছে। এই পুরো ডিটেলসগুলো জানা যাবে। ঝাড়খণ্ড পুলিশও আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি জানি না, আই এম নট শিওর, বাট সি ইজ নট ওয়েল, মতলব যেটা দেখতে বোঝা যাচ্ছে। হু ইজ নির্মলা? এইগুলো বলা হবে পরে, তো জিজ্ঞাসাবাদ করে পুরো তো আপনি ইনভেস্টিগেশন রিপোর্টই চাইছেন, বলা দিয়ে হবে। इतना भाई ट्रांसलेशन नहीं कर सकते, আমি বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে। শ্রদ্ধা বিশ্বাস এলাইস বেলা, উনি রিজনাল কমিটি মেম্বার ঝাড়খণ্ডের, বিজেপি ইউআরসির মেম্বার ছিলেন অনেক দিন, 2005 সাল থেকে ওইখানে অ্যাক্টিভ ছিলেন। ওনাকে এখানে কলকাতা থেকে ধরা হয়েছে এবং ওনার উপরে 15 লাখ রিওয়ার্ড মানি আছে ঝাড়খণ্ডে এবং ওইখানে উনি মোর দ্যান 20 কেসেসে যুক্ত আছেন। এবং আমাদের এখানে 2004-5 সালে একটা কেস ছিল পশ্চিম মিদনাপুরে, যেখানে উনি একবার অ্যারেস্ট হয়েছেন, তারপরে থেকে উনি
উনি কিন্তু এখান থেকে বেল পাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বাকি কার সঙ্গে কি কানেকশন আছে এইগুলো তদন্ত করে আমরা বার করার চেষ্টা করছি। এর সঙ্গে আর একজন আজকে কলকাতা পুলিশের কাছে সারেন্ডার করছেন। ওনার নাম আছে মাধাই পাত্র, ওনার বাড়ি আছে জঙ্গিপাড়া হুগলি, এবং উনি অনেক দিন ধরে অ্যাক্টিভ মাওয়িস্ট ছিলেন। প্রথম অ্যারেস্ট হয়েছিলেন উনি 2007 সালে। তারপরে বেল পাওয়ার পরে উনি এখান থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং খুব প্রমিনেন্ট লিডার ছিলেন, এবং এখন অনেক দিন মানে মাওবাদী গতিবিধি করার পরে উনি এখন চাইছেন কি উনি সারেন্ডার করে একটা সাধারণ জীবন যাপন করবেন, ওই মানে আর্মড স্ট্রাগল ছেড়ে উনি মুখ্য স্রোতে চলে আসতে চাইছেন। তো আমাদের যে সারেন্ডার অ্যান্ড রিহ্যাবিলিটেশন পলিসি আছে, ওই পলিসি হিসাবে যে বেনিফিটসগুলো আছে ওনাকে দেওয়া হবে এবং ওইভাবে ওনাকে রিহ্যাবিলিটেশন জন্য সাহায্য করা হবে। তো আপনারা যদি কথা বলতে চাইছেন বা ওনাকে নিয়ে আসছি, আপনারা কথা বলতে পারেন। बताइए इसको चेयर কেন সারেন্ডার করেছো একটা বলে দাও। আমার নাম মাধাই পাত্র। শোনা যাচ্ছে? দাঁড়িয়ে বলবো? হ্যাঁ, দাঁড়িয়ে আমার নাম মাধাই পাত্র। আমি প্রথমে যে পার্টিতে যুক্ত হয়েছিলাম তখন পার্টির রীতিনীতি সবই ভালো ছিল, কিন্তু পরে পার্টির রীতিনীতি কিছু পরিবর্তন হয়েছে, সমাজের বহুত পরিবর্তন হয়েছে, এবং আমি সেসব বিচার করে আমি সমাজের মুখ্য ধারায় ফিরে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমি বলেই এসেছি আমি সারেন্ডার করে আমি মুখ্য ধারায় কাজকর্ম করব। আমি এতদিন আমি প্রথমে এতদিন আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে লাস্ট তক সারেন্ডার ছিলাম। সারেন্ডার তো ওখানে থেকে আমি আমার শারীরিক অবস্থা থোড়া মানে কিছু সমস্যা হওয়ার জন্য আমি ইনচার্জের কাছে অনুমতি নিয়ে আমি চলে এসেছি আমি সারেন্ডারের জন্য। তো আমি এখন সারেন্ডার করবো। ইনচার্জ ও মিসির বেসা। বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল যে 2026 সালের মার্চ মাসের মধ্যে সব জায়গা থেকে মাওবাদীদের শেষ করবে, এবং দান্তেওয়াড়া বাস্তার সব জায়গাতে মোটামুটি মাওয়িস্টরা এখন মোটামুটি অনেকে সারেন্ডার করেছে, মারা গেছে। তারপরেই কি আপনি সিদ্ধান্তটা নিলেন? না, আমাদের ইনচার্জ বলেছিল 31 মার্চ के बाद हाँ কেউ যদি যেতে চায় মানে সারেন্ডার করলে ওদের আমরা পারমিশন দিয়ে দেবো। তো আমি তো বহুত দিন আগে সেই বলে আসছিলাম যে আমি সারেন্ডার করবো, আমি চলে যাব, আমাকে ধরে রাখবেন না। তো আমাকে এইরকমভাবে ও লোক কথাবার্তা বলে তোমাকে ছেড়ে দেবো, তো কথাবার্তা বলে আমাকে ছেড়ে দিয়েছে। ইনচার্জ সারেন্ডার করলে ও রাজি নেই, এখন রাজি নেই। আর আমি একটা সবচেয়ে লাস্টে একটা আহ্বান করে আমি চলে যাব।
আমি আহ্বান করছি যে 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 সমস্ত এখনও জঙ্গলে আছেন আমাদের সহকর্মী কমরেড লোক, তারা আমি যে এসেছি, তো আমি সবাইকে আহ্বান করছি তারা সবাই যেন মুখ্যধারায় এসে কেন্দ্র সরকারের যে পলিসি ও পলিসিকে করে জনগণের উন্নয়নের জন্য সবাই আমরা হাত লাগিয়ে কাজকর্ম করে সমাজের উন্নতি করব এবং সমাজের মূল স্রোতে আমরা কাজ করব। এই সবাইকে আহ্বান করার জন্য আমি সবাইকে আহ্বান করছি যে সবাই চলে আসুন, এসে মুখ্যধারায় যোগ দিন। এই রাজ্য তো আমার রাজ্য। হ্যাঁ, কোন অপারেশনে আপনি ছিলেন? হ্যাঁ, কোন অপারেশনে আপনি না, ঠিক আছে। ডিও নর্থ কমপ্লেন করেছিলেন যে ডিউরিং ইলেকশনস এই যে গর্গা চ্যাটার্জি আছেন উনি ইভিএম ট্যাম্পারিং নিয়ে এরকম একটা পোস্ট করেছিলেন, ইভিএম ট্যাম্পারিং হচ্ছে এবং এরকম পলিটিক্যাল গ্রুপকে আহ্বান করলেন কি তোমরা আন্দোলন করো, এই করো, সেই করো। তো এটা নিয়ে চারদিকে একটা রিউমার মঙ্গরিং হলো, এর উপরে একটা কেস করা হলো, মানে আগে তো কেস করে ওনাকে নোটিশ দিয়ে ডাকা হলো, তো দুবার নোটিশ দিয়ে আসেননি, তারপরে ওনাকে সেই জন্য অ্যারেস্ট করা হচ্ছে। এর আগে আরেকটা কেস হয়েছিল যেখানে বিভিন্ন রকম কমিউনিটির মধ্যে ভেদভাব এইসব করানো, এরকম অনেকগুলো পোস্ট উনি করেছিলেন, ওই কেসে ওনাকে সোন অ্যারেস্ট করা হলো। তো এই দুটো কেস নিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। না, ওনার কাছে কোনো অ্যামুনেশন পাওয়া যায়নি, ওনার সঙ্গে একটা পুলিশের সিকিউরিটি ছিল সঙ্গে, তো ও আছে, তো এমনি ওর তো কিছু নেই, ওকে আমরা পরে যেখান থেকে এসছে ওখানে ছেড়ে দেওয়া হবে। কলকাতা পুলিশ না, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, না डायमंड हार्बर पुलिस। हिंदी में किस चीज़ के बारे में? गर्गा चटर्जी ने শুভেন্দুর পিএ খুনের তদন্তে সিবিআই বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে সিবিআই। পিএ খুনের তদন্তে সিবিআই এর 7 সদস্যের টিম বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করবে সিবিআই। পিএ খুনের তদন্তে সিবিআই এর 7 সদস্যের টিম। জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো, একেবারে মধ্যমগ্রাম দোহারিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যাচারক চন্দ্রনাথ রথের গুলি করে খুন করার ঘটনায় এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে এবং সেই 3 জনই কিন্তু অর্থাৎ উত্তরপ্রদেশ এবং বিহারের যোগ রয়েছে। ফলে তারপরে কিন্তু সিবিআই তদন্তর ভার নেয় এবং আজকে 7 সদস্যের সিবিআই টিম তারা কিন্তু ঘটনাস্থলে আসেন, এখানে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং একাধিক যে সিসিটিভি ফুটেজ সেগুলো যেমন নজর রাখা হয়েছে এবং এই ঘটনার যে আয়ু অর্থাৎ তাকেও কিন্তু বারংবার জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ এই যে ঘটনা যেভাবে একবার খুব কাছ থেকে খুন করা হয়েছে এবং একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং তার জন্য কিন্তু তদন্ত ভার নেয় সিবিআই। ইতিমধ্যেই কিন্তু সেই 3 জনের কিন্তু ইতিমধ্যেই 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বারাসত আদালতের পক্ষ থেকে। ফলে তারপরে সিবিআই তদন্ত ভার নেয় এবং সেই সিবিআই তদন্তকারী দল আজকের কিন্তু একেবারে ঘটনাস্থলে আসেন, দোহারিয়া এলাকায় আসেন। যে ঘটনাস্থলে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলে একাধিক যে সিসিটিভি সেগুলো যেমন নজর রাখা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে কোন সময় গুলির ঘটনা ঘটে এবং সেই সময় এখানে সাধারণ মানুষ সপ্তাহে আর পিএ খুনে ভিন রাজ্যের আন্ডারওয়ার্ল্ড। শুভেন্দুর পিএ খুনে ভিন রাজ্যের আন্ডারওয়ার্ল্ড যোগ। উত্তরপ্রদেশ বিহারে ধৃত 3 জনকে টানা জেরা। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক,
ব্যাপার একেবারেই যে রাজ সিং যাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি বিহার এবং উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে সেই দুষ্কৃতীদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এবং 2020 সালে একটি খুনের ঘটনায় যুক্ত ছিলেন। এবং শুধু তাই নয়, এই তিন অভিযুক্তর সঙ্গে বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু দুষ্কৃতীতে যোগাযোগ কার্যত স্পষ্ট হচ্ছে। এবং বিহার পুলিশ সূত্রে খবর যে এর মধ্যে মায়াঙ্ক মিশ্রা বলে একজন ছিলেন, তার সঙ্গে চন্দন মিশ্রর গ্যাংয়েরও যোগ পাওয়া গেছে। অর্থাৎ এই তিনজনের বিরুদ্ধেই আগেই পুলিশের কিন্তু ক্রিমিনাল রেকর্ড রয়েছে, যার মধ্যে বেশিরভাগই অস্ত্র আইনে, অস্ত্র পাচার থেকে শুরু করে এরম ধরনের শুটের ঘটনা, স্টার শুটের ঘটনার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই রাজ সিং। সেক্ষেত্রে এদের র্যাকেটটা কতদূর বিস্তৃত বা এর পেছনে কারা রয়েছে, এবং সব থেকে বড় প্রশ্ন এই চন্দ্রনাথ রথকে খুনের পেছনে মোটিভ কি ছিল, অর্থাৎ মাধুরের মোটিভ কি, তা জানতেই কিন্তু ইতিমধ্যে তিনজনকে জেরা করছে তদন্তকারী আধিকারিকরা। ওকে।